এবারের ভোটটা একটু অন্য রকমের হতে চলেছে, কারণ শাসক দল প্রথম থেকেই নির্বাচন কমিশনারের সঙ্গে যুদ্ধে নেমে পড়েছে। তারা প্রথম থেকেই জ্ঞানেশ কুমারকে টার্গেট করে নেমে পড়েছিল। ফলে জ্ঞানেশ কুমারও এবার ছেড়ে দেবেন না, তিনি কোনো ক্ষেত্রেই এখন আর ছাড় দিচ্ছেন না। শাসক দল ভোটের দিন যে সমস্ত সুবিধা নেয়, মানে যেগুলো ফাঁক ফোকর দিয়ে তারা ঢোকার চেষ্টা করে, সমস্ত ফাঁক ফোকর বন্ধ করছে নির্বাচন কমিশন। এবার থাকছে ভোটের দিন কড়া নজরদারি, ফলে ছাপ্পা ভোট, রিগিং কোনোটাই আর সম্ভব হচ্ছে না। সমস্ত রাস্তা এবার বন্ধ করে দিচ্ছে। ফলে পিসি ভাইপোর ক্ষমতায় ফিরে আসা, মানে ওই ভুয়ো ভোটারদের দিয়ে ভোট দেওয়া, সেটা তো আগেই বন্ধ করে দিয়েছে। এরপর যে ছাপ্পা ভোট বা ভোটারদের ভোট দিতে না দেওয়া, সেইগুলো যাতে করতে না পারে, কেন্দ্রীয় বাহিনীকে যাতে ম্যানেজ করতে না পারে, বুথের বাইরে যাতে গন্ডগোল সৃষ্টি করতে না পারে, সমস্ত রাস্তা এবার বন্ধ করে দিচ্ছে নির্বাচন কমিশন। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। অনেকেই প্রশ্ন করেছেন, আমাকে অনেকেই লিখেছেন যে সব তো ঠিক আছে, কিন্তু ওই ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করে নেয় এবং সেটা এবারও করবে। ফলে কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকা দুটোই সমান। অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকে, শাসক দলের নেতারা যখন তখন ঢুকে যায়, তারা তাদের মতো ভোটের ব্যবস্থা করে ভোট দেয়। কিন্তু এবার সেটা হচ্ছে না। এই যে কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করা, এটা সেই বাম আমল থেকে চলে আসছে। বাম আমল থেকেই তারা এই বিষয়টাকে খুব পটুতার সঙ্গে এই কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করত। কারণ কেন্দ্রীয় বাহিনী ভোটের অনেক দিন আগেই এসে যেত, তারা কোনো স্কুলে উঠতো, এবার সেই স্কুলে তাদের থাকতে হতো, এখনও থাকতে হয়, এবং সেখানে তাদের রান্না করে খেতে হয়, তাদের বাজার করতে হয়, তাদের জ্বালানি লাগে, জলের ব্যবস্থা করতে হয়। শাসক দলের সিপিএমের সেই লোকাল কমিটির নেতারা চলে যেত সেই সব স্কুলে যেখানে কেন্দ্রীয় বাহিনী উঠত। সেখানে গিয়ে তাদের এই সমস্ত জিনিস যেগুলো দৈনন্দিন লাগবেই, সেগুলো তাদের সাপ্লাই দিত। ধীরে ধীরে তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠত, আর এই সম্পর্কের ভিত্তিতে ভোটের দিন তারা সুবিধা পেত। তারা যখন তখন বুথে ঢুকে যেত, বুথে ঢুকে তারা তাদের কাজটা হাসিল করে আসতো। বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস সেই একই কাজ করে। এইবার যাতে সেটা না হয় সেদিকে প্রথম থেকেই কড়া নজর রাখছেন জ্ঞানেশ কুমার। কয়েকদিন আগেই এই জেলার ডিএম, এসপি এবং যেখানে কমিশনারেট রয়েছে সেখানকার কমিশনার, আরও যারা আধিকারিক যারা এই ভোটের দিন কাজ করেন, তাদের একটা বৈঠক হয়েছে। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী যাতে কারো আতিথেয়তা না নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে, অর্থাৎ নজরদারি চালাতে হবে, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাতে প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো পায় সেগুলোর ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই খবর এসছে যে বিভিন্ন এলাকায় এমন জায়গায় বুথ করা হয়েছে সেখানে পানীয় জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই। অর্থাৎ এই ফাঁক ফোকর দিয়েই শাসক দলের নেতারা ঢুকে যেত কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করতে। এই যে আমাদের এখানে স্পেশাল অফিসার রয়েছেন, মানে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, তিনি বলে দিয়েছেন যে সেই বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত বুথে সমস্ত ব্যবস্থা করতে হবে এবং তারপরে রিপোর্ট পাঠাতে হবে। অতএব মানে বলেই খালাস নয়, সেখানে কি করা হয়েছে সেগুলো জানাতে হবে। ফলে ভোটের আগেই এই ব্যবস্থাগুলো করে নেওয়া হচ্ছে। তার উপরে থাকছে
কেন্দ্রীয় বাহিনীর মুভমেন্ট, অর্থাৎ কোনো জায়গায় গণ্ডগোল ঘটলে তাদের সেখানে পাঠানো হয়। সেখানে পাঠায় কারা? সেখানে পাঠায় এই পুলিশ কর্মীরা, রাজ্য সরকারের যে সমস্ত পুলিশ অফিসার আছেন তারাই পাঠান। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেখানে গণ্ডগোল হয়েছে তার অনেক পরে কেন্দ্রীয় বাহিনীকে সেখানে পাঠানো হয়, অথবা তাদের ঘুর পথে পাঠানো হয় দেরি করে, ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। এবার আর সেটা করা যাবে না, কারণ এই পুলিশ অফিসারদের ওপর নজর রাখতে নির্বাচন কমিশন অবজারভার নিয়োগ করছে। পুলিশ অবজারভার, তারা এই পুলিশের ওপরে নজর রাখবেন। শুধু তাই নয়, এই যে কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি, সেই গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো থাকবে, ফলে গাড়িটা কোথা দিয়ে যাচ্ছে, সে ঘুর পথে তাকে পাঠানো হচ্ছে কিনা সমস্ত মনিটর করবেন ওই পুলিশ অবজারভাররা। তারা নির্দিষ্ট একটা জায়গায় বসে পুরো ঘটনা তারা দেখবেন। ফলে কেন্দ্রীয় বাহিনীকে যে ব্যবহার করা হয় না, তাদের ভুল পথে চালিত করা হয়, সেটাও তারা এবার করতে পারবেন না, কারণ সেখানে যে জিপিএস ট্র্যাকার থাকবে, ক্যামেরাও থাকবে, ফলে প্রতিটি মুহূর্তের ছবি ধরা পড়বে। আরও একটা কাজ করতে এই শাসক দল সিপিএমের আমল থেকেই হচ্ছে, এই যে কেন্দ্রীয় বাহিনীর যে কমান্ড্যান্ট, যিনি এই টোটাল বাহিনীকে পরিচালনা করতেন, তাকেও হাত করে নিত, উপঢৌকন পাঠিয়ে তাকেও সেই আতিথেয়তা দিয়ে এসব করে নেওয়া হতো, এবং তার ভালো হোটেলে থাকার ব্যবস্থা করা হতো, তার আনন্দের উপকরণ জোগাড় করে দেওয়া হতো। তিনি সেই সব উপকরণ নিয়ে, বুঝতেই পারছেন কি উপকরণ পাঠানো হতো, সেটা নিয়ে তিনি মশগুল থাকতেন। এমনকি যে সমস্ত অবজারভার ভোটের দিন এই রাজ্যে পাঠানো হতো, সেই অবজারভারদেরও মোটা টাকার বিনিময়ে হাত করে নেওয়া হতো, তাদের বিলাসবহুল হোটেলে রাখা হতো, তাদের সাপ্লাই দেওয়া হতো উপকরণ। সেই উপকরণ নিয়ে তারা আনন্দে মশগুল থাকতেন, ফলে কেন্দ্রীয় অবজারভারদের বিরুদ্ধেও অভিযোগের আঙ্গুল উঠত। তো এই যে আতিথেয়তা দিয়ে কেনা, তাদের নিজের দলে নিয়ে নেওয়া, এটা নির্বাচন কমিশন বন্ধ করে দিচ্ছে। আর এই আতিথেয়তা চলে আসছে সেই যুগ যুগ ধরে। আপনারা অনেকেই জানেন, সেই মহাভারতের যুদ্ধের সময় পঞ্চপাণ্ডবদের মামা শল্য রাজা, যিনি বিশাল শক্তিশালী, তার সেই প্রচুর সৈন্যবাহিনী নিয়ে তিনি যখন আসছিলেন, সেই পথের মাঝখানে দুর্যোধন কি করলো, সেই মামাকে থাকার ব্যবস্থা, তার খাবার দাবারের ব্যবস্থা সব করতে লাগলো। দুর্যোধন কিন্তু সামনে আসলো না, তার লোকজন দিয়ে। শল্য রাজা ভাবলেন তার ভাগনারা তার দিকে কতটা নজর রেখেছেন, তিনি সেই আতিথেয়তায় খুব খুশি হয়েছেন। আর শেষ দিনে দুর্যোধন দেখা করে বলছেন, মামা কোনো অসুবিধা হয়নি তো? মামা বলছেন, না, সব তো ব্যবস্থা ভাগনারা করেই দিয়েছিল। বলছে, হ্যাঁ, আমি তো সব করেছি, আমি সব পাঠিয়েছি। তিনি তো আকাশ থেকে পড়লেন। আর এই আতিথেয়তার কারণে শল্য রাজা শেষ পর্যন্ত ওই দুর্যোধনের গ্রুপে যোগ দিয়েছিলেন। দুর্যোধনের পক্ষে দাঁড়িয়ে তিনি যুদ্ধ করেছিলেন ভাগনাদের বিরুদ্ধে। তো এই যে আতিথেয়তা, এই আতিথেয়তা দিয়ে এই কেন্দ্রীয় বাহিনীকে সিপিএমের লোকজন বশ করে নিত। আর বর্তমানে তৃণমূলও সেই একই কাজ করছে। শুধু কেন্দ্রীয় বাহিনীকেই নয়, এই সমস্ত ভোট কর্মীরা ভোটের দিন আসতেন, তাদেরও তারা ম্যানেজ করে নিত। সেই সময় যেটা হতো, বা এখনো যেটা হয়, এই যে ভোট কর্মীরা সকালে চলে যান সেই সেন্টারে, সেখান থেকে ভোটের জিনিসপত্র জোগাড় করে বুথে পৌঁছাতে পৌঁছাতে তাদের সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তাদের সেখানে তো খিদে পেয়ে যায়, তাদের খাবার ব্যবস্থা করতে হয়। সিপিএমের লোকজন আগে করতো, এখন তৃণমূলের লোকজন তাদের খাবার নিয়ে চলে যায়, জল নিয়ে চলে যায়, তাদের ব্যবস্থা ম্যানেজ করে দেয়। আর সিপিএমের লোকজন তো তাদের এমন ম্যানেজ করতো যে অনেকের কাছ থেকে তারা এক বান্ডিল করে ওই ব্যালট পেপার নিয়ে নিত, যেটা পরের দিন ছাপ মেরে ব্যালট বক্সে
ঢুকিয়ে দেওয়া হতো। আর সেই সুযোগে ওই যে বুথ করা হতো, যে ব্যালট বক্স যেখানে রাখা হতো জানলার পাশে রাখা হতো, এখন ইভিএমও অনেক ক্ষেত্রে দেখা যায় জানলার কাছে রাখা হচ্ছে। এবার কিন্তু সেটা হচ্ছে না। এবার বুথের ভেতরেও সিসিটিভি থাকছে, বুথের বাইরেও থাকছে। ফলে এই যে ভোট কর্মীরা, প্রিসাইডিং অফিসার, তারাও সবসময় নির্বাচন কমিশনের নজরে থাকবেন এবং বুথের বাইরে কোনো গন্ডগোল হচ্ছে কি না সেটাও ওই সিসিটিভিতে ধরা পড়বে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠিকঠাক কাজ করছেন কি না সেটাও হবে। এইটুকুতেই শেষ হয়নি, আরও ব্যবস্থা করেছে মাইক্রো অবজারভার। এই বুথের বাইরে এবার থাকবেন মাইক্রো অবজারভাররা। আর এই মাইক্রো অবজারভাররা কেমন কাজ করেছে সেটা তো আমরা এসআইআর পর্বে বুঝতে পেরেছি। এই মাইক্রো অবজারভাররাই তো পিসি ভাইপোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। মাইক্রো অবজারভারদের কি করে বাদ দেওয়া যায় তার চেষ্টা করেছেন এবং সুপ্রিম কোর্টে গেছেন, কিন্তু কিছুতেই কিছু করতে পারেননি। কারণ এটা ছিল জ্ঞানেশ কুমারের একটা মাস্টার স্ট্রোক। আর এই তার জন্যেই তো আজ 60 লক্ষ এইরকম যে নাম এখনো পড়ে রয়েছে, ভুয়ো নাম রয়েছে তার ভেতরে লক্ষ লক্ষ। কারণ তারাই এইগুলো স্ক্রুটিনি করে দেখে এই ভুল জায়গায় তারা ডাউটফুল লিখে দিয়েছেন। আর এরা কেন্দ্রীয় সরকারের কর্মচারী। সেই মাইক্রো অবজারভার এবার থাকবে হচ্ছে বুথের বাইরে, একজন নয় দুজন। কারণ একজন টানা কাজ করলে তার একটা সময় ক্লান্তি আসবে, সেই জন্য দুটো শিফটে ভাগ করে এই মাইক্রো অবজারভারদের রাখা হচ্ছে। একজন কাজ করবেন সকাল থেকে আর একজন কাজ করবেন দুপুর থেকে। তারা প্রতিটি ঘটনা এই নোটবুকে লিখবেন। কোথাও কোনো অসঙ্গতি দেখতে পেলেই সঙ্গে সঙ্গে সেটা লিখে তারা জানিয়ে দেবেন। আর বাইরে যে সিসি ক্যামেরা রইল তাতে এই লাইনটা কি অবস্থা, সেখানে কোনো গন্ডগোল হচ্ছে কিনা সেটা যেমন নজরে থাকবে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও যেমন নজরে থাকবে, মাইক্রো অবজারভাররাও নজরে থাকবেন। অর্থাৎ তারা ঠিক ঠিক কাজ করছেন কিনা সেটাও নজরে রাখা হবে। ফলে ভোটের দিন পিসি ভাইপোর যত পরিকল্পনা ছিল মানে করে রেখেছিল সেইগুলো কিন্তু আর বাস্তবায়িত হওয়া কঠিন। এক হচ্ছে এসআইআরে লক্ষ লক্ষ নাম বাদ গেছে, এখনো 60 লক্ষ পড়ে রয়েছে। তার উপরে ভোটের দিন নির্বাচন কমিশন তথা জ্ঞানেশ কুমারের এই যে কড়া, এই কড়া মনোভাব, এটা পিসি ভাইপোকে বিপদে অবশ্যই ফেলবে। আর তার সঙ্গে যেটা যুক্ত হচ্ছে এবার, কারণ ওই 13 তারিখ থেকে 14 তারিখে ছিল নথি জমা দেওয়ার শেষ দিন এসআইআরের, 13 তারিখ থেকে কিন্তু নির্বাচন কমিশন তার সমূর্তি ধারণ করেছে। এইবার ইআরও এবং এইআরওদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। কারণ যে অবজারভাররা কাজ করেছেন তারা এইবার ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে রিপোর্ট পাঠিয়েছেন। তথ্য তুলে তুলে একটা একটা করে তথ্য তুলে রিপোর্ট পাঠিয়েছেন দিল্লিতে এবং তারা বলেছেন যে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। কারণ আজকে এই যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে তাতে যেসব অসঙ্গতি ধরা পড়েছে যেগুলো হওয়ার নয়, আর জানিয়ে শাসক দল হইচই করছে, মিডিয়াতেও হইচই করছে, বিশিষ্টদের নামও এখন সেই বিচারের তালিকায় রয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে এই ইআরও এবং এইআরওরা এমন সব কাজ করেছেন যার ফলে সমস্যায় পড়েছে কমিশন, আঙুল তোলা হচ্ছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। কিন্তু কাজ তো করেছেন এই রাজ্য সরকারের যে কর্মচারী ইআরও এইআরওরা, আর তাদের জন্যই তো আজকে এই সমস্যার কারণ। এবং তারা যে ইচ্ছাকৃত করেছেন তার রিপোর্ট করেছেন এই অবজারভাররা। একটা বর্ধমানের একটা ঘটনা তুলে ধরে বলেছেন তারা যে বর্ধমানের এক মুসলিম ভোটার বাসিন্দা, তারা 7 পুরুষের বাসিন্দা,
সেই তার নামে কিছু সমস্যা ছিল, তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, তিনি হিয়ারিংয়ে এসেছিলেন এবং প্রয়োজনে নথি জমা দিয়েছিলেন, কিন্তু সেই নথি কিন্তু আপলোড করা হয়নি। ঠিক একইভাবে বিধায়ক, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, বিশিষ্টদের নামের ক্ষেত্রেও এই ভুল করা হয়েছে। এগুলোকে মনে করা হচ্ছে ইচ্ছাকৃত ভুল এবং সেই কারণেই এই অবজারভাররা নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ফলে প্রতিটি ক্ষেত্রেই নির্বাচন কমিশন একেবারে কড়া। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পিসি ভাইপো লড়াইতে নেমেছিলেন, আর জ্ঞানেশ কুমারও আইন মেনে পিসি ভাইপোর বিরুদ্ধে লড়াইতে নেমেছেন। ফলে পিসি ভাইপোর পক্ষে এবার ভোটে কারচুপি, ছাপ্পা ভোট, কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ, বুথের ভেতরে ম্যানেজ কোনোটাই করা সম্ভব হবে না। আর পিসি ভাইপো সেই প্রমাদ গুনছেন। তাই ভাইপো বলছেন তিনি আবার কোর্টে যাবেন। কোর্টে গেলে কি হবে? কোর্টে গেলে আরও গণ্ডগোল হবে। বলছেন এই 60 লক্ষকে ভোটাধিকার দিতে হবে, এটা কমপ্লিট করে নির্বাচন ঘোষণা করতে হবে। সেসব হতে গেলে তো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। ফলে পিসি ভাইপোর এখন ফাঁটা বাসে আটকে পড়েছে, তাদের এখান থেকে বেরোনোর পথ নেই। গেছিলেন না জ্ঞানেশ কুমারের সঙ্গে লড়াই করতে, আর জ্ঞানেশ কুমার আইন মেনেই তাদের এবার টাইট দিচ্ছে। খেলার নাম এবার বাবাজি। নমস্কার।